স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। কাতার সফরে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি রোহিঙ্গা বিষয়ক সেমিনারে নেতৃত্ব দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির শ্রমবাজার এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও গুরুত্ব পাবে। সংবাদ সম্মেলনে সরকারের এমন অবস্থানের কথা জানান প্রেস সচিব। এদিকে দুর্নীতি ও গণহত্যায় জড়িত বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের প্রত্যর্পণ চাওয়া হবে বলেও জানান তিনি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ঠেকাতে আন্দোলনকারীদের ওপর চালানো হয়েছিল ভয়াবহ হামলা ও নির্যাতন। গুলি করে হত্যা করা হয়েছে বহু ছাত্র জনতাকে। সরকারের পতন হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি পালিয়ে যান দেশের বাইরে। এরই মধ্যে এসব হত্যাকাণ্ডে প্রায় 2 ডজন মামলায় আসামিও হয়েছেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জুলাই গণহত্যার বিচারের কাজ এগিয়ে চলছে জোরে সোরে। পলাতকদের ফেরাতে কি উদ্যোগ নিচ্ছে সরকার, এমন প্রশ্ন এসেছে বিভিন্ন মহলের কাছ থেকে। সংবাদ সম্মেলনে সেই প্রশ্নেরই মুখোমুখি প্রেস সচিব। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছেন এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড এবং তাদের অনেকে বড় বড় করাপশনে জড়িত। তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। প্রাসঙ্গিকভাবে উঠে আসে প্রধান উপদেষ্টার কাতার সফরের বিষয়টি। তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরো শিডিউল। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরও বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এছাড়া রোহিঙ্গা সমস্যা নিয়ে আলাদা একটি সেমিনারে প্রধান উপদেষ্টার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বলেও জানান প্রেস সচিব। আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে, সামনে এই যে একের পর এক আমরা যে বড় বড় সম্মেলন করছি তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট ফরগটেন হয়ে গেছিল সেটা আবার গ্লোবাল ম্যাপে, গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ সেখানে ফিরে আসবে এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাবো, এটা আমাদের আশা। সফরে বাংলাদেশের শ্রমিকদের জন্য কাতারের শ্রমবাজার ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সোমবার চাংখারপুলের জুলাই গণহত্যায় 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যায় 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। শেখ হাসিনার শাসনামলে গণহত্যায় এটি পূর্ণাঙ্গ প্রতিবেদন। এতে হুকুমের আসামি করা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। 5ই আগস্ট 2024 সরকার পতনের ঠিক আগ মুহূর্তে এভাবেই ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলা চালায় পুলিশ। গণ অভ্যুত্থান ঠেকাতে 56 রাইফেল সহ প্রাণঘাতী সব অস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে প্রাণ হারানো 6 জনের মধ্যে ছিলেন 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস। ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে আনাসের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন। 7 মাসের মাথায় আলোচিত সেই হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। রাজধানীর চানখারপুল এলাকায় 6 জন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন কনস্টেবল সুজন সহ 8 জনকে আসামি করা হয়েছে। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই 8 জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধানকে হুকুমের আসামি করা হয়েছে বলেও জানানো হয়। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। 2024 সালে ছাত্র জনতার গণ আন্দোলনের সময় যে গণহত্যা হয় সেই ঘটনায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে
মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। 16 ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার। স্থগিত এসব এনআইডি দিয়ে আর কোনো কিছু ভেরিফাই করার সুযোগ থাকবে না। তবে এনআইডি স্থগিত থাকা অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। শেখ হাসিনা ছাড়াও এনআইডি স্থগিত হয়েছে সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিকের। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে দ্বিমত পোষণ করেছে বিএনপি, এমন অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এছাড়া আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য দেয়া হয়েছে 15 দিনের আলটিমেটাম। ঢাকা ও চট্টগ্রামে সোমবার পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে মোহাম্মদপুর এনসিপি ছাড়াও অংশ নেন জুলাই আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, আইনের আওতায় আনতে না পারায় মাথাচাড়া দিচ্ছে আওয়ামী লীগ। দলটির রাজনীতি নিষিদ্ধে দেয়া হয় বড় আন্দোলনের হুঁশিয়ারি। আমরা হুঁশিয়ারি করে বলছি, আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, তাহলে এই গণঅভ্যুত্থানকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। আমাদের দাবি একদম স্পষ্ট, কোনো ইনিয়ে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারপরে আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করবেন। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এনসিপি নারী সেলের আলোচনা সভায় অভিযোগ ওঠে, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জাতীয় ঐকমত্য কমিশনের অনেক সংস্কার প্রস্তাবে দ্বিমত করছে বিএনপি। তাদের উদ্দেশ্য একটাই, সেই উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে খালি ওই ক্ষমতা দখল। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিরোধিতা করছে বিভিন্ন মতে, তাতে সুস্পষ্ট যে তারা আবার 90 শাসক হওয়ার সব ধরনের পায়তারা করছে। এছাড়া সংবিধান সংশোধন, গণপরিষদ নির্বাচন সহ বিভিন্ন দাবি নিয়ে কথা বলেন এনসিপি নেতারা। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ আরমান নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহত আরমান তেজগাঁও শিল্প এলাকার মোহাম্মদ ইকরাম হোসেনের ছেলে। তিনি অনলাইনে পণ্য বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। নিহতের বাবা জানান, সোমবার সন্ধ্যার পর তেজগাঁওয়ের 7 রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত 3-4 জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত আরমানকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। গাইবান্ধার পলাশবাড়িতে রিকশা ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শিশু আলেয়া তার মায়ের সঙ্গে সেনা সদস্য বাবার কর্মস্থল সিরাজগঞ্জে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় অপর একটি রিকশা ভ্যান তাদের বহনকারী রিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এ সময় একটি কাভার্ড ভ্যান এসে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।